পলাশবাড়ি গাইবান্ধায় এই যে এখানে মন্দির নির্মিত হচ্ছে এবং মূর্তি নির্মিত হচ্ছে, খুবই কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত, সে ব্যাপারে সরেজমিনে তদন্ত করতে তিনি সেখানে প্রায় 2 দিন ছিলেন এবং তিনি মন্দিরের যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কথা বলেন, এলাকার লোকবাসীর সঙ্গে কথা বলেন। তিনি কিছু ছবি ব্যবহার করেছেন, তুলেছেন, সেই ছবিগুলো আমরা ব্যবহার করছি। তো আজ তার মুখে আমরা মূলত কথাগুলো শুনবো, মাহবুবের কাছ থেকে শুনবো যে সরেজমিনে তিনি কি দেখলেন, এই মূর্তি বিতর্ক, মূর্তি কত লম্বা এবং মূর্তি নিয়ে জনগণের কি ধারণা, এবং প্রচলিত যে তথ্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা সংবাদপত্রে, টেলিভিশনে, তার সাথে প্রকৃত ঘটনার কতটা মিল বা গড় মিল সেটাই আমরা তুলে ধরবো। তো সর্বপ্রথমে আমি বলে রাখি, রাম মূর্তি বাংলাদেশের কোনো ধর্মীয় প্রতীক নয়। রাম মূর্তি হচ্ছে একটা হিন্দুত্ব ফ্যাসিবাদী আন্দোলনের প্রতীক, ফ্যাসিবাদীর প্রতীক। এটা বাংলাদেশে প্রচলিত ভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা কোনোদিনও রামের উপাসনা করেননি, কোনো রাম মন্দির ছিল না। এখানে দুর্গা, কালী এবং সরস্বতী এ সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে থাকে, শ্রীকৃষ্ণ, দুর্গা, এদের। শুধু রাম মূর্তি একটা নতুন উদ্ভব বাংলাদেশে। এটা ভারতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে বিজেপি সরকার কিভাবে আসলো সেদিকে আমি আলোচনা করব, কথা বলবো। তবে প্রথমেই আমি নিয়ে যাব আপনাদের মাহবুবুর রহমানের নিজের বৃত্তান্ত, উনি কি দেখলেন সেগুলো বলবেন। তবে আমি প্রথমেই বলে রাখছি, এই রাম মূর্তির বিতর্কের সুযোগে কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ লোকজন যে গুজবগুলো রটাচ্ছেন, যে বয়ানটা দিচ্ছেন, সেটা প্রত্যক্ষভাবে বাংলাদেশ বিরোধী। আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি বলছেন ভারত উত্তরবঙ্গ, রংপুর বিভাগ কেটে দেবে, দখল করে নেবে। এই বক্তব্যটাই কিন্তু প্রচন্ড রকম বাংলাদেশ বিরোধী। ভারত বিজয়ী হবে, ভারত তার চিকেন নেক চড়া করে ফেলবে, আমরা কিছু করতে পারবো না। সুতরাং আমরা যেন ভারতের পদলেহন করি, ভারত একটা মহাশক্তিশালী দেশ, এটা যেন মনে করি, বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা করতে পারবে না। এই ধরনের মিথ্যাচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনোবল ভেঙে দেয়া, এবং নরেন্দ্র মোদীর সরকার, হিন্দুত্ববাদী বিজেপি এবং তাদের যারা অ্যাক্টিভ প্রতিনিধি রয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ অলরেডি তারা দখল করেছে। আমরা একটা খুবই দুর্যোগপূর্ণ সময় দিয়ে যাচ্ছি। সুতরাং এই ব্যাপারগুলো আমরা তুলে ধরবো আজকের আলোচনায়। সুতরাং ভারত বাংলাদেশ দখল করবে, এটা কোনো ভারত বিরোধী বক্তব্য নয়, এটা প্রত্যক্ষভাবে বাংলাদেশ বিরোধী বয়ান। চিকেন নেক কেটে নেবে, এটা বাংলাদেশ বিরোধী বয়ান। এই কথাগুলোই হচ্ছে আমার মূল বক্তব্য। আমরা শুরু করি। প্রথমে আমি মাহবুবুর রহমান সাহেবকে জিজ্ঞেস করব তিনি কি দেখলেন এবং তার কি রিডিং, সত্যের সঙ্গে তার যে ওখানে প্রত্যক্ষ যোগাযোগ, তার মাঝে কি পার্থক্যটা উনি লক্ষ্য করলেন সেটা আমি তুলে ধরব। মাহবুব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার আমি দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আমি স্যার, এটা হলো বৃহস্পতিবারের রাতে স্যার, আমি এখান থেকে আমি করতে চাইলাম, তো বৃহস্পতিবারের রাতে একটু সমস্যার কারণে আমি আর বৃহস্পতিবার যেতে পারিনি। গত শুক্রবারে স্যার আমি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করলাম সকালবেলা। তো আমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে স্যার বেজে গেল প্রায় 5টার মতো। সেই দিন শুক্রবারে গাইবান্ধায় একটা ছিল, আপনার এই মানববন্ধন ছিল এই মূর্তি অপসারণের ব্যাপারে। তারা ওখানে 72 ঘন্টা তারা আলটিমেটাম দেয় আপনার উলামা থেকে। হ্যাঁ, তো সেখানে স্যার এটা স্যার হচ্ছে গিয়ে যে মন্দির যে করতেছে ওই হরিদাস চন্দ্র ভদ্রলোক, সে হচ্ছে তার সাথে, এটা হলো আবার ওইখানকার ছবি, আমাকে সে মানে 72 ঘন্টা আলটিমেটাম দেওয়ার কারণে সে আমাকে অন রেকর্ড মানে ক্যামেরার সামনে সে তখন ইন্টারভিউ করতে সে অপারগতা জানায়। জানানোর পরবর্তীতে আমার সাথে তার সাথে অফলাইনে স্যার কথা হয়, অফ দ্য রেকর্ড কথা হয়। সেখানে স্যার আমি তাকে কিছু প্রশ্ন করি, যেটা হচ্ছে গিয়ে যে প্রথমত হচ্ছে গিয়ে যে আপনার এখানে যে মন্দিরের যে আমি যে ওখানে গিয়ে যেটা দেখছি স্যার, সেটা হচ্ছে গিয়ে পলাশবাড়ি ইউনিয়নটা হচ্ছে জাস্ট আপনার ওখানে ঢাকা রংপুর হাইওয়েতে, বগুড়ার পরে হচ্ছে কি আপনার পলাশবাড়ি, এটা পরে গোবিন্দগঞ্জ, তারপরে পলাশবাড়ি। তো পলাশবাড়ি ওখান থেকে হচ্ছে গিয়ে পলাশবাড়ি যে মূল যে টার্মিনাল, সেখান থেকে ওইটা আবার পেছন দিকে আসতে হয়, প্রায় 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার মতো পেছনে মেন রোড দিয়ে আসতে হয়। মেন রোড থেকে আবার ওটা হলো 1.5 কিলোমিটার হলো ভেতরে, প্রায় 1.5 কিলোমিটার। তো যেখানে মন্দিরটা স্যার, ওইখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে 5, 7, 8, 10টা হিন্দু বাড়ি, বাকি সব মুসলিম অধ্যুষিত এলাকা। এটা পুরোটা মুসলিম অধ্যুষিত এলাকা।
আর আরেকটা ইয়ে স্যার ওখানে, সেটা হচ্ছে গিয়ে ওখান থেকে যখন আপনি বেরিয়ে যখন আসবেন মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আপনি মেইন রোডের কাছাকাছি ওইখানে কিছু হচ্ছে গিয়ে আপনি স্যার হিন্দু বসতি ওখানে আছে অল্প কিছু। বস্তুত ওই অঞ্চলটার ভেতরে যে হিন্দুরা ওখানে বসবাস করে এরা সব নিম্ন বর্ণের হিন্দু। প্রায় এই যে হরিদাস চন্দ্র যে ভদ্রলোকের সাথে আমার সাথে কথা হলো, উনি বললো যে ভাই আমরা তো বেশি, হ্যাঁ 5 থেকে 6% স্যার সর্বোচ্চ ওইখানে হিন্দু তো পপুলেশন। এইটা স্যার তার চেয়ে বড় যে আরেকটা যে বিষয় হচ্ছে হরিদাস চন্দ্র আমাকে বললো যে আমরা তো হলো হরিজন বেসিক্যালি, মানে হিন্দু কাস্টের একটা বহুত বড় একটা তো ব্যাপার আছে এখানে। তো বাংলাদেশের লোকজন অনেকে তো আমরা তো জানি না হিন্দু যে বর্ণ প্রথার বিষয়টা এখানে, এটা স্যার একটা ওইখানে ম্যাটার করে এই মন্দিরটাকে কেন্দ্র করে। তারপরে স্যার এখানে আপনার এই যে দেখেন এই যে ইয়েটা আপনার এই যে ছবিটা আপনি দেখতেছেন এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মূর্তি হচ্ছে গিয়ে মন্দিরের, মানে মূর্তিগুলো হচ্ছে গিয়ে মন্দিরের দিকে মুখ করা। ওটা কৃষ্ণ একমাত্র রামের মূর্তিটা হচ্ছে, হ্যাঁ একমাত্র, মানে এটা স্যার একটু কেমন আমার কাছে স্যার রহস্যজনক মনে হলো। আমি অনেক প্রশ্ন করছিলাম যে রামের মূর্তিটা কেন, এইটার ফেসটা কেন বাইরের দিকে, মানে প্রত্যেকটা মূর্তি তাদের হচ্ছে গিয়ে ভেতরের দিকে মন্দিরের দিকে ফেস করা, কিন্তু এই মূর্তিটা রামের মূর্তিটা হচ্ছে গিয়ে বাইরের দিকে। এবং ওইটা যে মূর্তিটা যে স্যার হ্যাঁ ওইখানে স্যার প্রত্যেক খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি প্রথমেই অবাক হচ্ছি যে একজন মানে নমশূদ্র বা নিম্ন বর্ণের যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় ওই ধরনের কিছু না, তারা এই মন্দির নির্মাণ করছে। আমরা জানি ভারতে হাজার হাজার বছর যাবত ব্রাহ্মণ ছাড়া আর কারো মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না। এমনকি নিম্নবর্গীয় এবং যারা অস্পৃশ্য আনটাচেবল শূদ্র, তারা বেদ বা কোনো ধর্মীয় কোন রকম কথা শুনলে তাদের কানের ভিতরে জ্বলন্ত গরম তেল ঢেলে দিয়ে দেওয়ার বিধান রয়েছে। তারা কোনো বেদ বাক্য শুনতে পারবে না, মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রাহ্মণরা নয়, শুধু অব্রাহ্মণ না, একেবারেই যারা 4 গোত্রের ভিতরে পড়ে না, গোত্রহীন যে সমাজ, যারা সবচাইতে নিম্ন বর্গের, তারাই একটা মন্দির বানানোর চেষ্টা করছে। তা আমি এখানে একটা পয়েন্ট যোগ করতে চাই। এই ভারতে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে এবং তার পাশাপাশি যখন উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের ভিতরে কোন্দল মারামারি, নিম্ন বর্ণের লোকদেরকে মন্দিরে ঢোকা তো দূরের কথা, অস্পৃশ্য তারা অতি নিম্ন শ্রেণীর পশুর মতো তাদের সঙ্গে ব্যবহার করা হতো। কিন্তু বিজেপির উত্থানের আগ দিয়ে আমরা লক্ষ্য করছি তারা বলছে নিম্ন বর্গ উচ্চ বর্গ ব্রাহ্মণ অব্রাহ্মণ কোনো ব্যাপার না, মূল দ্বন্দ্ব হচ্ছে মুসলমান বনাম হিন্দু। সেই জন্যই এখন নিম্ন বর্গের যারা আনটাচেবল তারা এখন মন্দির বানানোর সুযোগ পাচ্ছে এবং হিন্দু ব্রাহ্মণ আপার কাস্ট যারা বিজেপির নেতৃত্বে তারা তাদের উৎসাহ দিচ্ছে। এই উৎসাহের একটা ব্যাপার আছে। আর 2 নম্বর পয়েন্ট যেটা তুমি বললে যে সবগুলো মূর্তির মুখ মন্দিরের দিকে, রামেরটা বাইরে, এটার দিকে আমি আসবো। তুমি আপাতত মন্দিরে ফেসটা স্যার রামের মূর্তির ফেসটা স্যার বাইরের দিকে স্যার, হ্যাঁ রামেরটা বাইরে কেন এটা স্যার আপনি ওনাকে কোশ্চেন করছিলাম হরিদাসকে। পাশাপাশি আমি ওনাকে যখন প্রশ্ন করলাম যে আপনার এই ফান্ডিংটা কোথা থেকে হয়েছে, বেসিক্যালি এই যে এত বড় যে একটা যে কর্মযজ্ঞ আপনি যেখানে করতেছে বিশাল স্যার, সারা বাংলাদেশ থেকে ওইখানে প্রচুর লোকজন ভক্ত যাচ্ছে। আমি যখন গেলাম তখন দেখলাম যে ওইখানে প্রায় মানে পাশে একটা বড় একটা মাঠ আছে, সেখানে প্রচুর গাড়ি বাস ভরে করে লোকজন আসতেছে সারাদিন। ওইখানে বিভিন্ন ধরনের জপমালা এগুলো চলতেছে, অনর্গল ইয়ে হচ্ছে, বিভিন্ন লোকজন ডোনেশন করতেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এই টাকাটা আপনাদের এই ফান্ডিংটা হচ্ছে কোথা থেকে। তখন উনি আমাকে বললো যে দেখেন এইটার জন্য দাদা বাংলাদেশের সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে এগুলো মনিটর করার জন্য, তারা এগুলো মনিটর করবে। এটা তো বেসিক্যালি আমি তারা যখন আসবে ইয়ে করবে আমি তাদের সাথে আমি এটা জবাব দেবো। সে আমাকে এই প্রশ্নটা সে এড়ায় গেল, এটা হলো একটা। দ্বিতীয়ত হচ্ছে আমি তাকে প্রশ্ন করলাম যে ভারতীয় হাই কমিশনার মনোজ বাবু আপনার এখানে উদ্বোধনে আসছেন, হ্যাঁ ডেপুটি হাই কমিশনার, উনি আপনার এখানে ইয়ে করতে আসছে এটাকে। তখন সে আমাকে এটার কোনো সদুত্তর সে আমাকে দেয় না, এটা সে পাশ কাটিয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওনাকে আমি যখন আমি ইয়ে করলাম যে এই ধরনের ইয়েতে মানে কি বলে যে এইটা কি কোনো ধরনের কি আপনি কি এটা কি মনে করেন না যে এটা এক ধরনের উস্কানি মূলক কর্মকাণ্ড হয়ে গেল জিনিসটা, তখন সেই প্রশ্নটাও সে আমাকে এড়ায় গেছে। পরবর্তীতে সে আমাকে ইয়ে করলো যে আপনি আমাকে 72 ঘন্টা শেষ হওয়ার পরে সে আমাকে ইন্টারভিউ করার কথা। আমি আর তাকে বেসিক্যালি আমি যে কথা বলছি ওই কথা বলার পরে তার সাথে আসলে আর কোনো নতুন কোনো কিছু জানার মানে আর ইয়ে নেই, মানে জানার কোনো আর স্কোপ নেই যে নতুন কিছু যে জানার যে ইয়ে যে থাকবে জানতে পারবো এই ধরনের কোনো ইয়ে আর তার ওখানে আশা করি না। কাজে আমি তাকে নতুন করে ইন্টারভিউ আর করি নাই। আমি চাইছিলাম যে আজকের ইন্টারভিউতে তাকে আমাদের এখানে রাখার জন্য,
আমি দেখতেছি সে যে কথাবার্তা সেটা ওখানে বলছে, সে ওইভাবে যদি প্রশ্ন যদি এড়ায় যদি যায় সবগুলো, তাহলে তাকে আমি ইন্টারভিউ এইখানে আমি ইয়ে করাটাই আমার, মানে প্রেজেন্ট করাটা আমার জন্য না করা সেভ হয়ে যায়। এটা ভালো ভালো ডিসিশন, কেননা উনি সত্য কথা বলবেন না। সবচেয়ে বড় কথা যেটা আমরা তথ্য পেয়েছি যে 22 কোটি বা 28 কোটি এই ধরনের একটা ফিগার আমরা দেখছি, কোটি টাকা খরচ করা হয়েছে এই মন্দির কমপ্লেক্সের জন্য। এটা 48 কোটি টাকা স্যার বলতেছে সে আমাকে, 48 কোটি টাকা, এটা 48 কোটি টাকা বলতেছে, এবং মন্দিরটা বলছে 48 কোটি টাকা। হ্যাঁ, আর মূর্তিটা বলতেছে 72 ফিট, যেটা স্যার আমার একটু সন্দেহ হয়েছে স্যার, মূর্তিটা স্যার অত হবে না। সে আমাকে বললে বেসমেন্ট থেকে শুরু করে ইয়ে পর্যন্ত ওইটা হচ্ছে গিয়ে 72 ফিট। তো আমি স্যার যেখানে বসেছিলাম ওনার যে অফিসটা হরিদাস চন্দ্রের, সেই অফিস থেকে স্যার এটা ছিল দোতলায়, ওটার সামনে ধরেন আপনার 50 থেকে 60 ফিট দূরে হচ্ছে গিয়ে একটা 3 তলা একটা বিল্ডিং আছে, সেইটা থেকে হচ্ছে গিয়ে যে মূর্তিটা যেটা বানাইছে ওই মূর্তির ইয়েটা দেখা যায় না, মাথাটা স্পষ্ট দেখা যায় না, মাথাটা দেখা যায়। মানে এটা কি 30-35 ফুট লম্বা? মানে এটা 35-40 ফিট এরকম স্যার একটা ইয়ে হবে। এই যে 72 ফিট, এটা স্যার একটা স্যার মানে প্রশ্নের জায়গা এখানে, যে 72 বিল্ডিং এর সমান, 7তলা বিল্ডিং এর সমান। হ্যাঁ, এটা স্যার সম্ভব না স্যার। আমি যা দেখছি, আমি প্রত্যক্ষদর্শী হিসেবে স্যার, আমি স্যার এটা স্যার আমি স্যার এটা ইয়ে করতে পারি স্যার। আমি ওনার সামনে আমি বলে আসছি, আমি বললাম যে এটাকে আমি আপনার এটাকে আমি এইটা আমি চুক্তি হিসাবে আমি নিতে পারতেছি না, কারণ এটা বেসমেন্ট থেকে 72 ফিট আদৌ এই একদম ছিল। তবে তবে ঠিক আছে, রামের মূর্তিটাই বোধহয় সর্ববৃহত্তম, সবচেয়ে বড়। রাইট স্যার। ওটা যদি 40 ফিট হয় তো অন্যগুলা 20 থেকে 30 ফিট লম্বা। এখানে আমরা একটা আরেকটা জিনিস স্যার আমি স্যার অ্যাড করে দেই স্যার আপনাকে দর্শকদের জানার ইয়েতে, সেটা হচ্ছে গিয়ে যে এই প্রত্যেকটা মূর্তি কিন্তু ওদের এই ইয়ের ভিতরে, মন্দির চত্বরের ভেতরে। হ্যাঁ, এইটা স্যার হলো গিয়ে। আর আরেকটা ইয়ে হচ্ছে গিয়ে যে রামের যে মূর্তিটা সে বানাইছে ওইটাকে সে আমাকে বললো যে পরবর্তীতে তাদের একটা টার্গেট আছে, তারা ওখানে 6 তলা একটা বিল্ডিং করবে হচ্ছে গিয়ে ভক্তদের থাকার জন্য, হ্যাঁ, যারা দর্শনার্থী যাবে তাদের থাকার জন্য একটা বিল্ডিং করবে, ওদের একটা প্ল্যানিং আছে 6 তলা। তো ওই যে ফেস যে বাইরের দিকে যখন আমি তখন তাকে প্রশ্ন করলাম, তখন সে আমাকে বললো যে এইটা আমরা ওই 6 তলা বিল্ডিংটা যখন করবো, বিল্ডিংটা যখন সামনের দিকে হবে তখন এই মূর্তিটার বাইরে থেকে দেখা যাবে। এইটা হচ্ছে স্যার তার সামনে মূর্তি কোনো সদর রাস্তার উপরে না, রাস্তার বাইরে, ভেতরে, মন্দিরের চত্বরের ভেতরে। মানে মূর্তিটা স্যার, মূর্তিটা যেই জায়গাটায় আপনার ইয়েটা হচ্ছে গিয়ে, আমি যেই রাস্তাটা মন্দিরের সামনে হচ্ছে একটা ছোট্ট একটা খাল আছে, হ্যাঁ, ছোট একটা খাল আছে। এই খালটার উপর দিয়ে হচ্ছে গিয়ে আপনার ইয়ে একটা যে ব্রিজ করে ওইটার উপর দিয়ে হলো গিয়ে মন্দিরে ঢুকতে হয়, ঠিক আছে। ওই খালটার লোকের সামনে হইলো এখানে একটা স্যার বাড়ি আছে, ওই বাড়িটার জাস্ট পেছন দিকে হলো গিয়ে মূর্তিটা, মানে মন্দিরের সামনেই জাস্ট একটা বাড়ি আছে। এখন ওইটা মুসলমানের বাড়ি না হিন্দুর বাড়ি সেটা আমি এইভাবে ইয়ে করতে পারি। মন্দিরে আমি ওইটাই বললাম। রাম মূর্তি সহ কিছু মূর্তিগুলোর ছবি থাকলে সেগুলো দেখালে দর্শক শ্রোতা ভালো বুঝতে পারবেন কতগুলো মূর্তি করা হয়ে গেছে অলরেডি, এবং তাদের ছবি নিশ্চয়ই তুলেছে। হ্যাঁ স্যার, সরি, ছবিগুলো একটু দেখাতে পারলে ভালো হতো। আমি স্যার এই যে রামের ছবি, ওই মূর্তির ছবিটা স্যার ইয়ে হয়নি, মন্দিরের স্যার এটা স্যার আমি স্যার একটা ভিডিও স্যার এটা স্যার যে মন্দিরের ভেতরে তো আর কারো কৃষ্ণের ছবি ছাড়া রাম মূর্তির ছবি তোলো নেই? স্যার রাম মূর্তির ছবিটা হচ্ছে গিয়ে আমি গেছি হলো গিয়ে স্যার শুক্রবার দিন সন্ধ্যায়, যাওয়ার পরে স্যার ওখানে আমি যখন গেছি শুক্রবার দিন স্যার ইয়া করে, মানে তখন আমি ভিডিওটা করছি শুক্রবার দিন সন্ধ্যায়, কিন্তু বৃহস্পতিবার দিন সন্ধ্যায়, সরি শুক্রবার দিন সন্ধ্যায়। কিন্তু শনিবারে আমি যখন যাই ফার্দার সকালবেলা, ওনারা যখন ইন্টারভিউ যখন করি, আর যখন উনি সাংবাদিক পরিচয় যখন পায়, তখন ওই জায়গায় আমাকে এই ছবিগুলো ইয়ে করতে হলো গিয়ে আসলে ওইখানে একটু ঝামেলা হয়েছে স্যার। আমি স্যার ওই সময় যেহেতু 72 ঘন্টার একটা আলটিমেটাম ছিল ইয়েতে, ওইভাবে স্যার আমি তখন আর ছবি তুলতে পারিনি স্যার। কোনো ছবি তুলতে দেয় নাই না, মানে আমি তুলতে পারি নাই, মানে আমাকে ওইভাবে আর কি ইয়ে করা হয়েছে, আমি স্যার বিরত করা হয়েছে। মানে তারা চায় নাই যে আমি ইয়ে করি, কারণ ওই যে আমাকে তারা রেকর্ডে তারা ইয়ে করতে দেয় না, ইন্টারভিউ
করে নাই, কাজেই এখানে স্যার একটু এটা স্যার বুঝতে হবে স্যার টেকনিক্যালি স্যার। আচ্ছা, মানে তার মানে আমরা ধরে নিই তারা বাধা দিয়েছে তোমাকে যে ছবি তোলা যাবে না। বাধা বলবো না স্যার, বাধা বলবো না, জাস্ট মানে একটা জিনিস হচ্ছে কি, মানে অনুৎসাহিত করছে, আমি বাধা বলবো না, এটা হচ্ছে অনুৎসাহিত করা। তো ছবি থাকলে বাধা ভালো হতো। বাধা জিনিসটা স্যার একটু ইয়ে হয়ে যায়, আমি বলবো অনুৎসাহিত করছে। তবে ছবি থাকলে ভালো হতো। আমরা ওই শুনছি যে 70 ফুট লম্বা রাম মূর্তি, সেটা কত বড়, এবং এই অন্যান্য মূর্তি তো সেখানে আছে, শিব, কৃষ্ণ, মানে কৃষ্ণটা শুধু দেখালে, তো কৃষ্ণ মূর্তি যে সাইজ দেখলাম ওটা তো 20-25 ফুটের বেশি বড় মনে হয় না। স্যার এই মূর্তিগুলোর যে আপনার ইয়েগুলো যেগুলো আছে, মানে যেই ইয়েগুলো যেগুলো করা হয়েছে, এগুলো প্রত্যেকটার ভেতরে স্যার আসলে এগুলো ইয়ের একটা ইয়ে রাখে, যে আপনার কি বলে অ্যাকচুয়ালি এটার উচ্চতা কত, এটা সঠিক উচ্চতা নিরূপণের একটা ইয়ে রাখে এইগুলো। কারণ আপনি ঘটনা হচ্ছে কি, আমাদের যেমন এই যে বিভিন্ন এই যে সমীক্ষাগুলো, যেমন আমাদের এই যে 30 লক্ষ শহীদ, হ্যাঁ 30 লক্ষ শহীদ কিন্তু বেসিক্যালি পরে ওই যে হিসাব না না, এইরকম ব্যাপারটা হয়ে দাঁড়ায়, মানে আপনার আমরা তো মানে একটা জিনিসকে হচ্ছে কি তিলকে তাল বানায় অভ্যস্ত, তো এটা অনেকটা আসলে অনেক কিছু তিলকে স্যার তাল বানানো হয়েছে স্যার, এগুলো আসলে সরজমিনে এগুলো ইয়ে করা উচিত। তোমার কি মনে হয়েছে কৃষ্ণ মূর্তি, শিব মূর্তি, রাম মূর্তি দেখার পরে কত লম্বা, কত বড় সেগুলো? রাম মূর্তিটা স্যার কৃষ্ণর এটার চেয়ে স্যার অনেক ইয়ে, কারণ কৃষ্ণ আর হচ্ছে কি আপনার ওই যে শিবের যে মূর্তিটা আছে, এটা স্যার হচ্ছে কি আপনার ধরেন একতলা একটা বিল্ডিং মতো ইয়ে করা আছে, তার উপরে হচ্ছে কি এইটা ইয়ে করা হয়েছে আপনার কৃষ্ণ মূর্তিটা ওখানে। আপনি এই যে স্যার আপনি দেখলে স্যার ছবিটা দেখলে স্যার আপনি স্যার বুঝবেন স্যার, এই যে দেখেন কৃষ্ণর ইয়েটা হলো কি নিচে হচ্ছে কি আপনার এই যে মন্দির ইয়ে করা আছে স্যার, নিচে এই যে একটা ইয়ের উপরে হচ্ছে কি মূর্তিটা, আর এই যে শিবের মূর্তিটাও ওই একই জিনিস, একই ভাবে ইয়ে করা আছে। বাম দিকে দেখা ছবির বাম, রামের যে মূর্তিটা সেটা হচ্ছে কি এখনো কনস্ট্রাকশন, ওটার সামনে বাঁশ ইয়ে করা, ওগুলো ইয়ে করা আছে। আর এই যে যেগুলো আমাদের ইয়েতে যেগুলো আসছে, যেমন ধরেন প্রথম যেসব ব্লগার যারা এই যে ইন্ডিয়া থেকে যে ছবিগুলো প্রকাশ করছে, ওই ছবিগুলো বেশিরভাগ ছিল এআই দিয়ে জেনারেটেড। এআই জেনারেট। এইটা স্যার আমরা ওই যে ফ্যাক্ট চেক করে স্যার যেটা আমরা ইয়ে করছিলাম যে এআই জেনারেটেড, কিন্তু মূর্তি ওখানে হয়ে গেছে স্যার, ওখানে কমপ্লিট, মূর্তিটা ওখানে কমপ্লিট, জাস্ট ওইটার হচ্ছে গিয়ে পেইন্ট টেইন্ট এগুলো বাকি আছে স্যার। তার মানে তোমার কথা যেটা প্রতিমান হচ্ছে যে যেমন কৃষ্ণের মূর্তি, আমার কাছে তো মূর্তি মূর্তি পার্সেন্ট মূর্তিটা 20 ফুট 15 থেকে 20 ফুট লম্বা, একতলা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছে। শিবের মূর্তিটাও তাই মনে হলো, খুব ওরকম 15-20 ফুটের বেশি না। কত লম্বা কত বড় এটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার না, কিন্তু অতিরঞ্জন যে মূর্তিগুলো এখনো শেষ হয় নাই সেগুলো এআই জেনারেট করে, এআই দিয়ে সংবাদপত্রে এবং সোশ্যাল মিডিয়াতে ওই ছবিগুলো প্রচার করা হচ্ছে। তার মানে এখানে একটা মূর্তি মন্দির বানিয়ে ফেলেছি, আমরা এখানে মূর্তি বানাচ্ছি, এতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না। মন্দিরের ভেতরে তারা চত্বরের ভেতরে মূর্তি 140টা বা 200টা যত ইচ্ছা বানাক, কিন্তু এখন রাম মূর্তিটা ওদের মধ্যে সবচেয়ে বড়। রাম মূর্তি, রামের পূজা বাংলাদেশে কোনোদিনও হয়নি, এবং রামের জন্মের সঙ্গে রাম মূর্তি নিয়ে যে রাজনৈতিক এবং সামাজিক যে উচ্ছ্বাস যেটা ভারতে দেখলাম, মানে সবচেয়ে বড় ব্যাপার কি, অযোধ্যাতে, ভারতের উত্তরপ্রদেশ অযোধ্যা শহরে একটা মসজিদ ছিল, আপনারা জানেন, বাবরি মসজিদ বলা হয়, মুঘল সম্রাট বাবর এটা তৈরি করেছিলেন। একজন ব্রিটিশ আর্কিওলজিস্ট বলেছেন এই মসজিদটার নিচে একটা মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। তো মনে হয় বাবর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছেন। তো ভারতের হিন্দু ঐতিহাসিকেরা অনেক রিসার্চ করে বলেছেন এখানে বাবর কোনো মন্দির ভাঙার লোক ছিলেন না, তিনি ছিলেন খুবই সেকুলার, এবং তাকে যখন ক্ষমতায় উনি বসছেন তাকে 4 বছর যুদ্ধ করে কাটাতে হয়েছে। তিনি রাজপুত এবং ওই এদের সঙ্গে, লোদিদের সঙ্গে যুদ্ধ করেছেন, তারপরে উনি মারা যান। সুতরাং বাবর মূর্তি ভাঙা মতো লোক নন, তিনি খুব উদার প্রকৃতির মুসলমান ছিলেন, এবং একটা মন্দির ছিল, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। মন্দির থাকলেও ওটা রামের জন্মভূমি, এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। রাম কোনো ঐতিহাসিক ফিগার নয়, কত শতাব্দীতে বা কত খ্রিস্টপূর্বে কয় হাজার বছর আগে জন্ম হয়েছিল কেউ বলতে পারে না। রামায়ণের মাধ্যমে আমরা রাম সম্বন্ধে জানি। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা উনি বলেছেন যে, ওই কবিকে বলছেন, বাল্মীকি বলছেন, তোমার রচনাই মানে সব ইতিহাসকে ছাপিয়ে যাবে, তুমি যেটা বলবে সেটাই সত্য। কবিতার লাইনগুলো ভুলে গেছি আমি, তো ওই বাল্মীকির সম্বন্ধে, রামায়ণ সম্বন্ধে উনি বলেছেন। এক কথা, রাম হচ্ছে উত্তর ভারতের একটা প্রভাবশালী মূর্তি দেবী, এবং রাম হচ্ছে আর্যদের বিজয়ের প্রতীক। দক্ষিণ ভারতে বা শ্রীলঙ্কাতে রাবণ হচ্ছে হিরো, রাম হচ্ছে ভিলেন, কিন্তু উত্তর ভারতে, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওই অঞ্চলে রাম হচ্ছে হিরো।
যে পদানত করেছে অনার্য দ্রাবিড়দের বা অন্যদের। এটা একটা ব্যাপার। আর ছোট্ট ইতিহাসটা হচ্ছে এই, ওই বিতর্কিত মসজিদে, যেটা রাম জন্মভূমি বলে অনেকে বাদাবি করলো, 1949 সালে জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী, তখন একদিন সকালে সবাই দেখলো মসজিদের মেহরাবে যেখানে ইমাম সাহেব দাঁড়ান, ওখানে একটা ছোট্ট রামের মূর্তি। তখন ওরা হিন্দুরা রেখেছিলেন, হিন্দু উগ্রবাদীরা বলছেন ভগবান রাম এখন এখানে ফেরত আসতে চাচ্ছেন তার জন্মভূমিতে, বলে একটা বিতর্কের সৃষ্টি হলো। নেহেরু কি করলেন, ওই মসজিদ বন্ধ করে দিলেন, বলছেন এটা মসজিদও না মন্দিরও না, এখানে কেউ উপাসনা করতে আসবে না, এটা একটা আমাদের হেরিটেজ, ন্যাশনাল আর্কিটেকচারাল হেরিটেজ, আমরা এটা রক্ষা করব, এখানে কোনো পূজা পার্বণ বা নামাজ হবে না। তার নাতি রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী, তিনি যখন ভিপি সিং এর সঙ্গে ক্ষমতায় দ্বন্দ্বে পরাজিত হবেন এরকম একটা যখন আশঙ্কা হলো, তখন উনি ওই বাবরি মসজিদটা খুলে দিলেন। এবং রাজীব গান্ধীর আর্গুমেন্ট ছিল যেখানে এটা মন্দির এবং মসজিদ দুটোই, মুসলমানরা নামাজ পড়বে, হিন্দুরা পূজা করবে। এই উদ্ভট একটা প্রস্তাব দিলেন রাজীব গান্ধী, এবং রাজীব গান্ধী নির্বাচনে হেরে গেলেন, ভিপি সিং প্রধানমন্ত্রী হলেন। তারপরে যারা রামকে পুনরুত্থান করার জন্য বিশ্বাসী, এই বিজেপির পূর্বসূরি জনতা পার্টির নেতৃবৃন্দ লাল কৃষ্ণ আদবানি, সারা ভারত থেকে উনি চ্যারিয়ট মার্চ করলেন, মানে বললেন যে এটা রথযাত্রা হবে অযোধ্যার দিকে, এই অযোধ্যার এই বাবরি মসজিদ আমরা ভেঙে ফেলবো। এই 90 সালে 91 সালে চললো। 92 সালের 6 ডিসেম্বর যখন ওই কি নাম ছিল, কি রাও প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন, যাই হোক কংগ্রেসের সরকার আমলে মিস্টার রাও যখন প্রধানমন্ত্রী, তখন 6 ডিসেম্বর কর সেবক নামে একদল লোক নিয়ে নরসিমা রাও স্যার, নরসিমা রাওয়ের সময় ওই মসজিদটা তারা ভেঙে ফেললো 6 ডিসেম্বর। তারপরে এই যে স্লোগানগুলো উঠলো জয় শ্রী রাম। এখন আমরা বাংলাদেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু হিন্দু ছাত্ররা জয় শ্রী রাম স্লোগান দিচ্ছে। এটাই হেইল হিটলারের মতো। হিটলার বলা যেমন শুধু জার্মানিতে না, পৃথিবীর অন্য পশ্চিমা বিশ্বের যে কোনো দেশে যদি আপনি গিয়ে সোয়াস্তিকা দেখান আর হিটলারের স্যালুট দিয়ে বলেন হেইল হিটলার, তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে, কারণ এটা নাৎসি স্যালুট এবং নাৎসি স্লোগান। কিন্তু বাংলাদেশে এরকম দুর্ভাগ্যের ব্যাপার যে জয় শ্রী রাম এটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট পার্টির একটা স্লোগান, সেটা বাংলাদেশের মতো দেশে যেখানে 91% বেশি লোক মুসলমান, সেখানে প্রকাশ্যে তারা এই স্লোগান দিচ্ছে ধর্মের নামে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি রামের কোনো মূর্তি যদি বাংলাদেশে কোথাও তোলা হয় সেটাকে প্রতিহত করতে হবে। এবং তাদের যে কার্যকলাপ, তারা ওই যে মনোজ কুমার ভারতের ডেপুটি হাই কমিশনারকে দিয়ে মন্দির উদ্বোধন করালো, কেন এখানে বাংলাদেশের ধর্মমন্ত্রী বা ইউনুসের সময় হলে ধর্ম বিভাগে যে মন্ত্রিত্ব করতেন, অথবা ডক্টর ইউনুসকে নিয়ে তারা উদ্বোধন করতে পারতো মন্দির। কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু ভারতের সঙ্গে বিজেপি সরকার, যেখানে রামের পূজারী যারা পলিটিক্যালি যারা ক্ষমতাধর, তাদের প্রতিনিধিকে এনে এখানে মন্দির উদ্বোধন করা হলো, সেখানেই মনে হচ্ছে দাল মে কুচ কালা হ্যায়। এখন এখান থেকে গিয়ে আমাদের যারা এই মন্দির বিতর্ককে উস্কানি দিয়ে অনেক মিথ্যাচার করছেন, সে ব্যাপারে আমি একটা প্রোগ্রাম করেছি কদিন আগে, আপনারা দেখেছেন। আমি ওইটাকে ওই কথাগুলো পুনরাবৃত্তি করব কিছুটা। আর ইতিমধ্যে একটা জিনিস নোটিস করি স্যার এখানে স্যার আপনাকে স্যার, সেটা হচ্ছে বেসিক্যালি রাম তো বাঙালিদের তো বেসিক্যালি পূজিত দেবতাও তো না, কোনো হঠাৎ করে যেমন ধরেন আপনার কলকাতায় কয়টা আছে রাম? কলকাতা হাওড়া একটা, ইয়েতে একটা, ধরেন আপনার 8-10টা। তো আপনার কলকাতাও তো এত বড় রামের মূর্তি তো নাই। হঠাৎ করে বাংলাদেশে রামের আবির্ভাব, এর আগে কুমিল্লায় যে স্যার আপনার খেয়াল আছে কিনা, কুমিল্লায় হনুমানের দুর্গা পূজা মণ্ডপে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রাইখা তখন একটা ইয়ে করছিল। তো তখন আমি একটা প্রশ্ন করছিলাম ফেসবুকে যে দুর্গা দেবীর মণ্ডপে হনুমানের কি কাজ? তো এই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক একটা যে উস্কানির যে একটা যে ক্ষেত্র যে প্রস্তুত হচ্ছে, এইটা স্যার সবচেয়ে বড় বিষয়। এবং এইটা নিয়ে স্যার সম্ভবত এইটা নিয়ে মনে হয় স্যার আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত। কারণ আপনি যেটা স্যার বলছেন যে বাংলাদেশ দখল করার মতো শক্তি সাহস কোনোটাই নাই ভারতের মোদী সরকারের। কিন্তু মানে এই ধরনের একটা বাংলাদেশ একটা সাম্প্রদায়িক একটা মানে কি বলে
সহিংসতা এইটার একটা ক্ষেত্র স্যার। আমি স্যার দেখতেছি স্যার এই ধরনের একটা উস্কানি স্যার তৈরি হচ্ছে। আমি ওখানে আসছি। গোবিন্দ পরামানিক তিনি কদিন আগে ডিক্লেয়ার করলেন যে বাংলাদেশের 64টা জেলায় 180 ফুট লম্বা 64টা রাম মূর্তি তৈরি করা হবে। আমি মনে করি এটা রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই, কারণ রাম বাংলাদেশে কোনোদিনও ছিল না। জয় শ্রী রাম বাংলাদেশি হিন্দুদের স্লোগান কোনোদিনও ছিল না। তারপরে কুমিল্লায় যেটা হলো দুর্গাপূজার মণ্ডপে হনুমানের মূর্তি, মানে কি? হনুমান তো রাম ভক্ত, রামের হয়ে এসে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, প্রতীকী। সুতরাং হনুমানকে নিয়ে আসা মানে আমরা রাম নিয়ে আসবো, রাম রাজত্ব বানাবো। এই যে ভারত পার্টিশনের সময় এই যে MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে অনেকে মহাত্মা গান্ধী বলে, তিনি কিন্তু রাম রাজ্য হবে, ভারত রাম রাজ্য হবে, এই কথাটাই বারবার বলতেন। এবং মুসলমানদের এক্সপেরিয়েন্স হচ্ছে 1937 সালে যখন ভারতের 11টা প্রদেশের ভিতরে 7টা না 8টা প্রদেশে কংগ্রেস ক্ষমতা গ্রহণ করে, তখন সব জায়গায় রামের মূর্তি দিয়ে, এই যে ওই যে রামের মূর্তি, গান্ধীর মূর্তির পাশে মুসলমান ছাত্রদেরকেও রঘুপতি রাঘব রাজা রাম সবকো সম্মতি দে ভগবান এই গান গাওয়া বাধ্যতামূলক করেছিল, যেটার বিরুদ্ধে মোহাম্মদ আলী জিন্নার মুসলিম লীগ প্রতিবাদ করেছিল যে ভারত স্বাধীন হয় নাই। তখনই দেখা যাচ্ছে প্রদেশগুলোতে কংগ্রেস ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই 1937 সালে তারা রাম রাজত্ব, রামের উপাসনা শুরু করলো এবং মুসলমান ছেলেদেরকে বাধ্য করলো রঘুপতি রাঘব রাজা রাম এবং এই যে বন্দে মাতারাম স্লোগান তুললো, যেটা বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আনন্দ মঠে, যেখানে সন্তানরা যে ক্যারেক্টার গুলো তারা মোগলদেরকে হত্যা করার জন্য, মানে মুসলমানদের জবনদের হত্যা করার জন্য ওই স্লোগান দিত। সেই স্লোগানও মুসলমানরা বললো এই স্লোগান আমাদের নয়, বন্দে মাতারাম। পুরোপুরি ওই গানটাই হচ্ছে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই বন্দে মাতারাম যে গান বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন, ওটা আদ্যপান্ত একটা হিন্দুত্ববাদী উত্থানমূলক একটা গান। সুতরাং তারা স্বাধীন হবার আগে যেটা করেছিল, এখন বাংলাদেশ হওয়ার পরে গোবিন্দ প্রামাণিক এত সাহস কোথায় পায়, এত দুঃসাহস থেকে পেল যে বাংলাদেশের 64টা জেলায় তারা 64টা রাম মন্দির বানাবে। তো আমাদের উপসংহারে আমরা যেটা বলতে পারি, এই ধর্ম নিয়ে যে রাজনীতিটা হিন্দু সম্প্রদায়ের একাংশ করছে, তারা প্রত্যক্ষভাবে ভারতীয় মোদী সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তাদের দ্বারা উৎসাহিত, তাদের আশীর্বাদ পুষ্ট। সেই জন্যই এই ঘটনাগুলো ঘটছে। এগুলো এক ধরনের বাংলাদেশের ভেতরে হিন্দুত্ববাদী ইনফিল্ট্রেশন করে হিন্দু এক্সট্রিমিজম এখানে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কিন্তু যে জিনিসটা আমি খুবই অপছন্দ করি, যার প্রতিবাদ করেছি আমি আগের ভিডিওতে, যে এই গাইবান্ধার এই অঞ্চলে মন্দির বানিয়ে গাইবান্ধা থেকে দিনাজপুর পর্যন্ত পুরো রংপুর ডিভিশন ভারত কেটে ফেলবে, এখান দিয়ে ঢুকে সৈন্যদের ঢুকে আলাদা করে ভারতের সঙ্গে যোগ করে দেবে। যেটা একজন এখানে স্যার আরো একটা ইনফরমেশন একটু স্যার যোগ করতে হয়, ওখানকার যেটা ফিল্ডে যেটা করছে সেটা হচ্ছে কি নভেম্বর মাসে 2025-এ মনোজ কুমার এই মন্দিরের উদ্বোধন করে। আর রহস্যজনক বিষয় হচ্ছে কি স্যার, রামের মূর্তিটা যখন ওইখানে তৈরি হয় তখন কিন্তু কারো মাথা ব্যথা ছিল না, কিন্তু যখন মূর্তিটা যখন কমপ্লিট হয়ে গেল, মানে মূর্তিটা যখন শেষ করা যখন কমপ্লিট, তখনই কিন্তু এটার একটা উস্কানি দেওয়া হলো। যেটা অনেকটা হলো গিয়ে স্যার এই যে কিছুক্ষণ আগে আপনি যেটা বাবরি মসজিদের যে কথা আপনি বললেন স্যার, এই বাবরি মসজিদ প্রসঙ্গেই স্যার আর একটা স্যার ভিডিও আছে, এই যে ইন্ডিয়ার মোদি 16 মাস পরে এই ট্রাম্পের সাথে দেখা করলো, সেইখানে স্যার ট্রাম্প তাকে রীতিমতো ওই গুজরাটের ওইটার একটা খোঁজা স্যার দিছে সম্ভবত। এইটা স্যার আপনি স্যার ভিডিওটা দেখার পরে স্যার আপনি এইটা বিশদ আপনি বলতে পারবেন, এই ভিডিওটা আপনার কাছে ওইটা আমরা জানতে চাই। এক মিনিট পরে দেখবো। আমি বক্তব্য শেষ করছি এখানে, যে এই যে উস্কানি দেওয়া হচ্ছে এবং তার ফলে বাংলাদেশের কিছু অতি উৎসাহী দেশপ্রেমিক এবং যারা ভারত বিরোধী বলে নিজেদের প্রচার করেন, তারা কি বলছে যে ভারত উত্তরবঙ্গ রংপুর বিভাগ কেটে নিয়ে চিকেন নেকটাকে চওড়া করে দেবে এবং তার ফলে চীনের সঙ্গে ভারতের একটা প্রতিযোগিতা হতে পারবে, চীন আর চিকেন নেক কাটতে পারবে না। যারা মিলিটারি স্ট্র্যাটেজি বোঝেন তারা জানেন এটা কত বড় একটা উদ্ভট ব্যাপার। বাংলাদেশের 10 ডিভিশন সেনাবাহিনী রয়েছে,
তাদেরকে পরাভূত করে এখানে এই যে উত্তরবঙ্গ কেটে দেবে, এই কথাটাই কিন্তু বাংলাদেশ বিরোধী এবং ভারতপন্থী। এটা আপনাদের মনে রাখতে হবে। কোন সিগন্যাল গুলো, কোন কথাগুলো দেশপ্রেমিকদের কথা আর কোনটা দেশদ্রোহীদের কথা। এই যে বয়ানটা যে ভারত উত্তরবঙ্গ কেটে নিয়ে যাবে তাদের চিকেন নেক চড়া করার জন্য, চিকেন নেক চড়া করলেও চীনের কাছে ভারত 7 দিনের থেকে 15 দিনের বেশি টিকবে না, এবং ভারত আক্রমণ করলে চীন এখানে বসে থাকবে না। চীনের যে তিস্তা প্রকল্প বাংলাদেশ তাদেরকে দিচ্ছে, এই তিস্তা প্রকল্পও কিন্তু ভারতের ভিতরে চলে যাবে। এইরকম একটা গুজব রটনা করা হচ্ছে, উস্কানিমূলক কথা বলা হচ্ছে বাংলাদেশিদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। সুতরাং ভারত বিরোধী বক্তব্য যেগুলো আপনারা মনে করেন সেগুলো কট্টর ভারতপন্থীদের বয়ান, যে ভারত